হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওতে জিএনএম এনএম প্রিপারেশনের সিরিজে আলোচনা করব হিউম্যান আই বা মানব চক্ষু, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট তোমাদের লাইফ সায়েন্স থেকে, এবং লাইফ সায়েন্স থেকে তোমাদের অনেকটাই মার্কস থাকবে। তো ভিডিওটাকে কমপ্লিট দেখো এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের বিভিন্ন আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জয়েন হওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করো। মানব চক্ষু খুবই গুরুত্বপূর্ণ, হিউম্যান আই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক লাইফ সায়েন্স থেকে। যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের এন্ট্রান্স এক্সামের জন্য লাইফ সায়েন্সের পার্ট থেকে। এবং জিএনএম এনএম 2022 জন্য এই চক্ষু থেকে কি কি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তোমাদের কোয়েশ্চেন্স আনসার রয়েছে, থিওরিটিক্যাল ডেসক্রিপশনস, টোটাল আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই দেখো হিউম্যান আই বা মানব চক্ষু। এখান থেকে প্রথমে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকে, যেটি হচ্ছে যে হিউম্যান আই কোন ধর্মের উপর কাজ করে। এক্ষেত্রে সেটি সঠিক উত্তর যেটা হবে সেটা হবে রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন এই প্রপার্টিজ এর উপর হিউম্যান আই কাজ করে, বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি প্রতিসরণ। প্রতিসরণ ধর্ম, প্রতিফলন এবং প্রতিসরণ দুটো বিষয় রয়েছে। প্রতিফলন কিন্তু হিউম্যান আই হয় না। হিউম্যান আই রিফ্র্যাকশনের উপর কাজ করে, রিফ্লেকশনের উপর কাজ কিন্তু করে না। তার কারণ হচ্ছে আমাদের চোখের মধ্যে লেন্স বর্তমান, এবং লেন্সে কখনো রিফ্লেকশন হয় না। লেন্সের মধ্যে যেটি হয় সেটি হচ্ছে রিফ্র্যাকশন। তো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই ফিগারটাতে, এটি হচ্ছে হিউম্যান আইয়ের আমাদের যে লম্বচ্ছেদ চিত্র, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি চিত্র। এখান থেকেই আমরা পুরো ডিটেলস ডিসকাশনসটা করব হিউম্যান আই নিয়ে, এবং এখান থেকে অনেক কোয়েশ্চেন্স হতে পারে, সেগুলো কি সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথমেই তোমাদেরকে যেটা বলবো যে চোখের মধ্যে যে লেন্স, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন হয় চোখের মধ্যে যে লেন্স, সেই লেন্সের প্রকৃতি কি রকম, সেটি হচ্ছে উত্তল প্রকৃতি। তো আমরা দেখলাম যে হিউম্যান আইয়ে রিফ্র্যাকশন হয়, এক্ষেত্রে রিফ্লেকশন হয় না, এবং তার কারণ হচ্ছে লেন্স বর্তমান থাকে বলে, এবং লেন্সের প্রকৃতিটা উত্তল প্রকৃতির লেন্স কিন্তু বর্তমান থাকে। এবার আমি আসছি যে আমাদের চোখের বিভিন্ন পার্ট এবং তাদের যে কি কাজ, সেই সমস্ত গঠনটাতে দেখো এখানে আসছি। তো প্রথমে তোমাদেরকে যেটি বলবো যে এই চোখের মধ্যে এই যে সাদা অংশ যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাদা অংশ যেটাকে আমি মার্ক করছি, এই অংশটিকে বলা হয় চোখের কর্নিয়া। এই যে সাদা অংশ, এই সাদা অংশটিকে বলা হয় কর্নিয়া। এবং সাদা অংশের মধ্যে আমাদের আইরিশ, এই যে দুটো সবুজ বর্ণের অংশ দেখতে পাচ্ছ, এই দুটোকে বলা হচ্ছে আইরিশ, এবং এই আইরিশের মধ্যে বর্তমান থাকে সেটাকে বলা হচ্ছে পিউপিল। আইরিশের মধ্যে থাকে পিপল, এবং এই পিপলের কাজ রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, পিপল বা পুপিল বলা হয়ে থাকে। তো এই পিপলের কাজ কি সেটাই আমাদেরকে জানতে হবে। এবং এই যে পিপল এর বর্ণ কিন্তু কালো রঙের হয়ে থাকে। চোখের মধ্যে যে পিপল থাকে আইরিশের গহ্বরে, সেটি হচ্ছে কালো বর্ণের হয়ে থাকে। এবং আইরিশ কি করে, আমাদের চোখের মধ্যে কতটা আলো ঢুকবে, চোখের মধ্যে কতটা আলো ঢুকবে সেটা কিন্তু ডিপেন্ড করছে আইরিশের উপর, পুরো নিয়ন্ত্রণ করছে সেই ব্যাপারটা, সেটিকে আইরিশ কিন্তু সেটিকে নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের কালো অংশ যেটা চোখের মধ্যে দেখি সেটা পিপল বা তারারন্ধ্র বলছি। তো এই যে পিপল, এটাকে আমরা কেন এটা কালো বর্ণের দেখায়, এই প্রশ্নটাও অনেক সময় হয়ে থাকে। এটি কালো বর্ণের দেখায় তার কারণ চোখের মধ্যে কিন্তু আমাদের প্রতিসরণ হয়, কোনো রকম প্রতিফলন হয় না। কোনো বস্তুকে আমরা তখনই দেখতে পাই যখন সেখানে আলো পড়ে, আলো পড়ে সেখান থেকে একটা রিফ্লেকশন হয় বা প্রতিফলন হয়, তখনই আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। কিন্তু এক্ষেত্রে চোখের মধ্যে যেহেতু কোনো রকম কোনো রিফ্লেকশন হয় না, তো সেই জন্য পিপল চোখের মধ্যে যেটা থাকে সেই পিপলটা কিন্তু কালো বর্ণের হয়ে থাকে। এবং এখানে এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ, এই যে ফাঁকা অংশটা সাদা, এখানে এই ফাঁকা অংশটাতে কি হয়, থকথকে জেলির মতো অংশ থাকে। তো যেটিকে বলা হয় এক্ষেত্রে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার বলা হয় এই যে থকথকে জেলির মতো যে অংশটি থাকে, সেই অংশটিকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। এবং চোখের মধ্যে এই যে লেন্স, এখান থেকে আরো একটি কোয়েশ্চেন হয় যে চোখের মধ্যেকার যে লেন্স, সেই লেন্সটি কি রকম থাকে, সেটি হচ্ছে কিন্তু আমাদের ভার্টিক্যালি লেন্সটি বর্তমান থাকে। এক্ষেত্রে চোখের মধ্যেকার যে লেন্স, সেই লেন্সটি কিন্তু ভার্টিক্যালি থাকে, হরাইজন্টালি থাকে না। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জায়গা থেকে হয়ে থাকে। এবার পরবর্তীতে আমি যে ব্যাপারটাতে আসতে চাইবো সেটি হচ্ছে আমাদের যে চোখের এখানে যে আইরিশ রয়েছে, আমরা দেখলাম আইরিশ কি করছে, চোখের মধ্যে কতটা, তারারন্ধ্রের মধ্যে দিয়ে কতটা আলো যাবে। এবং চোখের মধ্যে তো আমাদের প্রতিবিম্ব গঠিত হয়, আমরা কোনো বস্তুর একটা প্রতিবিম্ব, যে প্রতিবিম্বটি গঠিত হয় চোখের মধ্যে রেটিনাতে। এই যে অংশটা রেটিনা এখানে দেখতে পাচ্ছ, বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় রেটিনাতে, সেটা আমরা আসছি। কিন্তু চোখের মধ্যে এই যে লেন্সটা থাকছে, চোখের মধ্যে এই যে আমরা লেন্স দেখতে পাচ্ছি, জায়গাটাকে লেন্স বলা হচ্ছে। চোখের মধ্যে যে লেন্সটা বর্তমান থাকছে, সেই লেন্স লিগামেন্ট দিয়ে আটকানো থাকে।
যে লিগামেন্টটাকে বলা হয় সাসপেন্সরি লিগামেন্ট। এখানে দেখতে পাচ্ছ, দেখো সাসপেন্সরি লিগামেন্ট, এই লেন্সটা এক প্রান্ত সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে আটকানো থাকছে এবং সাসপেন্সরি লিগামেন্টের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে কন্ট্রোল করছে কিন্তু এই যে সিলিয়ারি পেশি বা সিলিয়ারি বডি, যেটাকে বলছি এই যে অংশটা পার্টিকুলারলি দেখতে পাচ্ছ এখানে, যেটাকে আমি মার্ক করছি, সেই সিলিয়ারি বডি হচ্ছে সাসপেন্সরি লিগামেন্টটাকে মুভমেন্ট করতে সহায়তা করছে। তো এই প্রতিটা জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন্স হয় যে চোখের যে লেন্স, সেই লেন্স কোন লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে, সেটি হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে চোখের লেন্স, এবং সাসপেন্সরি লিগামেন্টকে সংকুচিত প্রসারিত করতে সহায়তা করে সিলিয়ারি পেশি বা সিলিয়ারি বডি, কিন্তু সাসপেন্সরি লিগামেন্টকে সংকুচিত বা প্রসারিত করতে সহায়তা করে। তো এইভাবে কিন্তু আমরা লেন্সের সংকোচন বা প্রসারণ হয় অনেকটা আমাদের যে ক্যামেরা, সেই ক্যামেরাতে যখন আমরা জুম ইন জুম আউট করি, লেন্সের যে সংকোচন প্রসারণটা আমরা লক্ষ্য করি, যদি ভালোভাবে লেন্সের দিকে আমরা তাকাই, তো ঠিক সেরকম আমাদের হিউম্যান আইয়ের ক্ষেত্রেও হয়। এবং আমাদের এই যে লেন্সের সংকোচন প্রসারণ করা হয়, তার কারণ কি? লেন্সের সংকোচন প্রসারণ করা হয় সেটি হচ্ছে কনভার্জিং পাওয়ারটাকে বাড়ানোর জন্য, কনভার্জিং পাওয়ারকে ইনক্রিজ করার জন্য লেন্সের সংকোচন প্রসারণ বা ডিক্রিজ করার জন্য আমরা সংকোচন বা প্রসারণ করতে হয়। কনভার্জিং মিন্স হচ্ছে যে যখন আলো, আমাদের চোখের ক্ষেত্রে কি হয়, বিভিন্ন সোর্স থেকে আলোগুলো গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়, তো এই ঘটনাটাকে বলা হচ্ছে কনভার্জেন্স, এই ঘটনাটিকে বলা হচ্ছে কনভার্জেন্স। এবং যখন একটা বিন্দু থেকে, একটা পয়েন্ট থেকে আলোটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তখন সেই ঘটনাটাকে বলা হয় ডাইভার্জেন্স। ওকে, তখন সেই ঘটনাটাকে বলা হয় ডাইভার্জেন্স। এবং যখন আলো একটা বিন্দু, অর্থাৎ আমাদের চোখের মধ্যে, কিন্তু তাহলে কনভার্জেন্স, এই ঘটনাটাই আমাদের চোখের মধ্যে ঘটছে। এবং আমি পুরো ব্যাপারটাকে একটু ইরেজ করে দিচ্ছি, তাহলে তা না হয় আমি কালিটার ক্ষেত্রে চেঞ্জ করে নিচ্ছি। ওকে, সো আমি কালারটার ক্ষেত্রে চেঞ্জ করে নিচ্ছি। আমরা কি দেখলাম যে আমাদের চোখের মধ্যে প্রতিবিম্ব গঠিত হয়, বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, এবং সেই যে প্রতিবিম্ব, চোখের মধ্যে যে প্রতিবিম্বটা বস্তুর গঠিত হয়, সেই প্রতিবিম্বটা হচ্ছে সৎ প্রতিবিম্ব গঠিত হয় এবং উল্টো, সৎ এবং উল্টো প্রতিবিম্ব গঠিত হয়। চোখের মধ্যে যে প্রতিবিম্ব আমাদের গঠিত হয়, সেই প্রতিবিম্বটা উল্টো এবং সৎ প্রকৃতির হয়। খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রত্যেকটা থেকেই আমাদের প্রশ্ন আসে। যে প্রতিবিম্ব যেটি গঠিত হয় সেটি সৎ প্রতিবিম্ব এবং উল্টো প্রকৃতির হয়। তো পরবর্তীতে আমরা যেটা দেখবো যে চোখের মধ্যে যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, সেই প্রতিবিম্বটা কিন্তু রেটিনায় গঠিত হয়। চোখের মধ্যে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটি রেটিনাতে এই প্রতিবিম্বটা গঠিত হয়। এবং রেটিনার মধ্যে একটি স্থান থাকে যেটিকে বলা হয় অপটিক নার্ভ। এই যে অপটিক স্নায়ু বা অপটিক নার্ভ রয়েছে, সেই অপটিক নার্ভের মধ্যে কিন্তু এক্ষেত্রে আমরা যদি দেখি, অপটিক নার্ভে কোনো রকম কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় না। এই পুরোটাই কমপ্লিট দেখতেই পাচ্ছ, রেটিনা পার্টটা পুরোটা রেটিনার পার্ট, এখানে আমাদের অপটিক নার্ভ যুক্ত, এবং এই অপটিক নার্ভে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় না। তো সেই জন্য এই যে স্থানটিকে বলা হয় অপটিক নার্ভ যেখানে যুক্ত আমাদের রেটিনার সঙ্গে, সেটিকে বলা হয় ব্লাইন্ড স্পট। এক্ষেত্রে এই প্রশ্নটা ব্লাইন্ড স্পট হিসাবেও পেতে পারো, বা যেটাকে বাংলায় বলা হয় অন্ধবিন্দু। তো অন্ধবিন্দুতে বা ব্লাইন্ড স্পটে কেন, সেখানে রেটিনার এই অংশে কোনো রকম কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় না, এবং এটি অপটিক নার্ভ বা অপটিক স্নায়ুর সঙ্গে যুক্ত থাকে। যেমন আমরা দেখলাম যে এখানে এই যে থকথকে জেলির মতো অংশটা থাকে, এই সাদা অংশটা যেখানটা আমি মার্ক করছি, সেটাকে আমরা বলছি অ্যাকুয়াস হিউমার। ঠিক তেমন এই যে পুরো কমপ্লিট জায়গাটা রয়েছে, এখানে একটা একইভাবে থকথকে অর্ধতরল জেলির মতো একটা পদার্থ থাকে, যেটাকে আমরা বলে থাকি ভিট্রিয়াস হিউমার। এইগুলো থেকে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাকে আমরা বলে থাকি ভিট্রিয়াস হিউমার। এবং চোখের যে আই বল, মানুষের চোখের যে আই বল, সেই আই বলের ব্যাস কত? এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক পরীক্ষাতে, যেটি আই বলের ব্যাস হচ্ছে 2.5 সেন্টিমিটার। মানুষের চোখের আই বলের ব্যাস প্রায় 2.5 সেন্টিমিটার। এবং আমরা আগেই বলেছি যে এই যে আইরিস, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে আইরিসে, যেটা হচ্ছে মানুষের চোখের মধ্যে কতটা আলো ঢুকবে বা কতটা আলো মানুষের চোখের মধ্যে প্রবেশ করবে, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করছে সম্পূর্ণটা এই আইরিস। আইরিস এই সম্পূর্ণ ব্যাপারটিকে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করছে। তো এটা হচ্ছে চোখের মোটামুটি বিভিন্ন অংশের যে গঠন, সেই গঠনগুলো আমরা এখানে ডিসকাস করলাম। এবার এখান থেকে আরো কিছু প্রশ্ন হয় যে আমাদের মানুষের চোখের মধ্যে যখন খুব জোরালো কোনো আলো পড়ে, মানুষের চোখের মধ্যে যদি জোরালো আলো পড়ে, তাহলে আমরা দেখেছি চোখটা অনেক সময় ঝাপসা হয়ে যায় বা অন্ধকার হয়ে যায়। তো জোরালো আলো পড়লে চোখটা আমাদের ঝাপসা হয়ে যায় বা অন্ধকার হয়ে যায়। তো এই ঘটনাটি কেন ঘটে? কারণ হচ্ছে এই আইরিস কি করছে, আমরা যেমন ক্যামেরার লেন্সে যখন আমরা জুম ইন করি, লেন্সটা
আমাদের অনেকটা প্রসারণ এক্সপ্যান্ড করে, তো সেটাকে জুম করার চেষ্টা করে এক্সপ্যান্ড হয়ে। তো কি হয়, জোরালো আলো যখন পড়ে এই আইরিস তখন এত দ্রুত আমাদের যে পিপলকে অ্যাডজাস্ট করতে পারে না ওই আলোর সঙ্গে, তো সেই কারণের জন্য কিন্তু আমাদের চোখটা অন্ধকার হয়ে যায়। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রত্যেককে বলবো যে আমাদের পেড প্রিপারেশন ক্লাসে জয়েন হওয়ার জন্য, অর্থাৎ এরকম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ডিটেল স্টাডি করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে, আমাদের ফেব্রুয়ারির ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে। আর জাস্ট লিমিটেড কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে, তোমরা যদি অ্যাডমিশন হতে চাও তাহলে 8972406444 এই স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠাও জয়েন জিএনএম 2020। তোমাদের এই জিএনএম এনএম প্রিপারেশনের যে পেড প্রিপারেশন ক্লাস, সেই ক্লাসে পার্টিসিপেট করার জন্য। এক্সামে আমরা দেখে এসেছি। পরবর্তীতে এখানে যে জায়গাটা তোমাদের বলা হয়েছে যে চোখের বিভিন্ন অংশ তাদের অবস্থান এবং কাজ কি রয়েছে, দেখো এক্ষেত্রে রেটিনা অক্ষিগোলকের পশ্চাৎভাগে অবস্থিত, বস্তুর প্রতিবিম্ব গঠন করতে সহায়তা করে। কর্নিয়ার কাজ কি, অক্ষিগোলকের সম্মুখ ভাগে অবস্থিত, প্রতিসারক মাধ্যম এবং আলোক রশ্মিকে কেন্দ্রীভূত করা এর কাজ। স্ক্লেরা যে পার্টটি রয়েছে অক্ষিগোলকের পশ্চাৎভাগে, তোমরা ফিগারটার সঙ্গে দেখলে প্রত্যেকটা দেখতে পাবে, অক্ষিগোলকের পশ্চাৎভাগের স্তর রক্ষা করা, এক্ষেত্রে এটি রক্ষা করা হবে, প্রোটেকশনের জন্য এটি ব্যবহার করা হচ্ছে। আইরিস আমরা অলরেডি বললাম, কোরয়েড লেন্স, লেন্স আলোর প্রতিসরণ ঘটানো, যেটা আমরা রিফ্র্যাকশন বলছি, এবং রশ্মিকে রেটিনার উপর কেন্দ্রীভূত করা, কারণ আমাদের চোখের মধ্যে আগেই বললাম কনভার্জেন্স হচ্ছে, কনভার্জিং ব্যাপারটা হচ্ছে এক্ষেত্রে কর্নিয়ার মধ্যে কেন্দ্রীভূত করছে, সমস্ত আলোগুলোকে নিয়ে গিয়ে একটা বিন্দুতে মিলিত করছে, তো এটা হচ্ছে কনভার্জেন্সের এক্সাম্পল। এই ধরনের প্রশ্ন হতে পারে যে আমাদের চোখের মধ্যে ডাইভার্জেন্স হচ্ছে না কনভার্জেন্স হচ্ছে, সেই ধরনের প্রশ্ন হয়। পিপল আইরিসের মধ্যভাগে অবস্থিত, আমি অলরেডি দেখালাম, চোখে আলোক রশ্মি প্রবেশ করাতে সহায়তা করছে। অ্যাকোয়াস হিউমার হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করছে এক্ষেত্রে অ্যাকোয়াস হিউমার, কারণ আলোটা অ্যাকোয়াস হিউমারের মধ্যে দিয়ে ভেদ করে গিয়ে কিন্তু আমরা যদি এই ফিগারটা দেখি, আলোটা অ্যাকোয়াস হিউমারের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু রেটিনায় আঘাত করছে, সো এটা প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করছে আমরা বলতে পারি। এছাড়া এই কনজাংটিভা যেটি রয়েছে, কর্নিয়ার বাইরের আচ্ছাদন, কর্নিয়াকে রক্ষা করতে সহায়তা করে। রড কোষ, রেটিনার মধ্যে দু ধরনের কোষ থাকে, খুব গুরুত্বপূর্ণ, রড কোষ এবং কোন কোষ। রড কোষ কি করছে, মৃদু আলোকে শোষণ করছে, এবং কোন কোষ উজ্জ্বল আলো ও বর্ণকে শোষণ করে। তো আলোক শোষণ হচ্ছে রেটিনার ক্ষেত্রে, কিন্তু মৃদু আলো যেগুলো থাকে সেগুলোকে শোষণ করতে আমাদের সহায়তা করছে রড কোষ, এবং আমাদের উজ্জ্বল আলো যেগুলো রয়েছে সেগুলোকে শোষণ করতে সহায়তা করছে কোন কোষ। এবং ভিট্রিয়াস হিউমার, যেটা আমরা অলরেডি বললাম যে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করছে, লেন্স ও রেটিনার মধ্যস্থানে থাকে এটি। এবং পরবর্তী যে অংশটা আমরা আলোচনা করব হিউম্যান আইস, সেটি হচ্ছে ইয়েলো স্পট। রেটিনার উপরিভাগকে ইয়েলো স্পট বলা হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে ভালো প্রতিবিম্ব গঠিত হয়, ইয়েলো স্পটে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়, ব্লাইন্ড স্পটে কোনো রকম কোনো প্রতিবিম্ব গঠিত হয় না, অপটিক নার্ভের সঙ্গে যুক্ত থাকে। এবং সিলিয়ারি বডি আমরা দেখলাম যে আইরিস ও কোরয়েডের সংযোগস্থলে সিলিয়ারি বডি বা সিলিয়ারি পেশি, যেটা আমাদের এক্ষেত্রে আমরা অলরেডি ফিগারে দেখে নিয়েছি। এবং অশ্রু গ্রন্থি, যেখান থেকে চোখের জল টিয়ার্স যেটা নিঃসৃত হচ্ছে, এবং এটি চোখকে আর্দ্র রাখা হচ্ছে প্রধান কাজ, হ্যাঁ, অশ্রু গ্রন্থি থেকে। এবং আমাদের এর পরবর্তীতে কয়েকটা জিনিস আমরা দেখব, সেটি হচ্ছে যে বিভিন্ন ধরনের ভিশন, যেমন হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। আমরা দেখব যে প্রাণী দেহের মধ্যে দু রকমের দৃষ্টি দেখতে পাওয়া যায়, একনেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টি বা বাইনোকুলার ভিশন। সো একনেত্র দৃষ্টি কি, একনেত্র দৃষ্টি আমরা প্রধানত দেখতে পাই গরু, ঘোড়া, ব্যাঙ, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই একনেত্র দৃষ্টি। একনেত্র দৃষ্টি ব্যাপারটি কি, একনেত্র দৃষ্টি হচ্ছে যে দুটি চোখ দিয়ে যখন আলাদা আলাদা বস্তুর প্রতিবিম্ব দেখা যায়, অর্থাৎ দুটো চোখ, হয়তো এই চোখটা একটা অন্য বস্তুকে দেখছে, এই বস্তুকে দেখছে, বি বস্তুকে দেখছে, দুটো চোখ দিয়ে আলাদা আলাদা বস্তুর প্রতিবিম্ব গঠিত হচ্ছে, সেই ঘটনাকে বলা হয় একনেত্র দৃষ্টি। এবং এই ধরনের একনেত্র দৃষ্টি দেখতে পাওয়া যায়, খুব কমন এক্সাম্পল গরু, ঘোড়া, ব্যাঙ, এদের ক্ষেত্রে একনেত্র দৃষ্টি দেখতে পাওয়া যায়। এরকম প্রশ্নও হতে পারে যে নিম্নলিখিত কোন প্রাণীর একনেত্র দৃষ্টি দেখতে পাওয়া যায়, বা নিম্নলিখিত কোন প্রাণীর একনেত্র দৃষ্টি দেখতে পাওয়া যায় না, এই ধরনের প্রশ্ন কিন্তু এক্ষেত্রে হতে পারে। পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। দ্বিনেত্র দৃষ্টি কি না, এই প্রকার দৃষ্টি উন্নত শ্রেণীর যে সমস্ত প্রাণী, যেমন আমরা মানুষ, বানর, বাজ পাখি, পেঁচা, এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় দ্বিনেত্র দৃষ্টি। দ্বিনেত্র দৃষ্টি কি,
না দ্বিনেত্র দৃষ্টিতে কি হয়, দুটি চোখ দিয়ে একই বস্তুর প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়। তো সেটা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি, এবং এর ফলে বস্তুকে সঠিকভাবে আমাদের থেকে বস্তুটা কতটা দূরে অবস্থিত সেই জিনিসগুলো আমরা খুব সহজেই রিয়েলাইজ করতে পারি। তো একটা কথায় বলতে গেলে দ্বিনেত্র দৃষ্টির জন্য আমরা বস্তুকে খুব ভালোভাবে স্বচ্ছভাবে দেখতে পাই, কিন্তু একনেত্র দৃষ্টি যাদের থাকে, যে সমস্ত প্রাণীদের, তারা কিন্তু অতটাও ভালোভাবে রিয়েলাইজ করতে পারে না যে বস্তুটা কতটুকু দূরে রয়েছে বা কি, সমস্ত কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার যাকে আমরা বলি, সেই বিষয়টা কিন্তু একনেত্র দৃষ্টির ক্ষেত্রে হয় না। এবং এইরকম দৃষ্টিতে বস্তুর সঠিক আকার, অবস্থান এগুলো নির্ণয় করা পসিবল হয়, কিন্তু একনেত্র দৃষ্টির ক্ষেত্রে এই বিষয়গুলো নির্ণয় করা যায় না। আমরা এই যে মানুষের ক্ষেত্রে যে দ্বিনেত্র দৃষ্টির কারণ, এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলা চলে। যে চারটা অপশনস, মানুষের চোখে দুটি স্থিতিস্থাপক লেন্স বর্তমান, দুটি চোখ মস্তিষ্কের সম্মুখভাগে অবস্থিত, অক্ষিগোলক দ্বয় ইচ্ছামতো ঘোরাতে পারে, না দুটি চোখের উপযোজন ক্ষমতা কম। এক্ষেত্রে যেটা রয়েছে, আমরা এই উপযোজন বিষয়টাতে আমরা আসছি, যেটাকে অ্যাকোমোডেশন বলা হয়, তো সেটাতে আমরা আসছি। বাট এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে যে মানুষের দ্বিনেত্র দৃষ্টির কারণ হচ্ছে যে দুটি চোখ মস্তিষ্কের সম্মুখ ভাগে অবস্থিত, তো সেই জন্য এদের ক্ষেত্রে দ্বিনেত্র দৃষ্টি দেখতে পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে হয়। তো পরবর্তীতে আমাদের আরো দুটো বিষয় রয়েছে, আমরা অ্যাকোমোডেশনে আসছি। তো এছাড়া আরো দুটো বিষয় রয়েছে, সেটা হচ্ছে অন্ধবিন্দু এবং পীতবিন্দু। আমরা অলরেডি দেখেছি যে ব্লাইন্ড স্পট কাকে বলছি, না রেটিনার যে অংশ অপটিক স্নায়ু মিলিত হয়েছে সেই অংশে কোনো আলোক সুবেদী কোষ না থাকায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় না, তাই একে অন্ধবিন্দু বলে আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি কোন জায়গাটি। এবং পীতবিন্দু হচ্ছে যে রেটিনার যে অংশে কোনো কোন কোষের সংখ্যা বেশি থাকায় সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত, তাকে বলা হয় পীতবিন্দু, বা আমরা যেটাকে ইংলিশে বলে থাকি ইয়েলো স্পট। সো ইয়েলো স্পট অ্যান্ড ব্লাইন্ড স্পট দুটো আলাদা আলাদা বিষয় রয়েছে। এই দুটো কিন্তু খুবই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ। যে ইয়েলো স্পটে মনে রাখতে হবে খুব ভালো প্রতিবিম্ব গঠিত হয়, এবং ব্লাইন্ড স্পটে কোনো আলোক সুবেদী কোষ না থাকার জন্য কিন্তু কোন রকম কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় না। এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে ইয়েলো স্পট, এই ইয়েলো স্পটের ক্ষেত্রে কিন্তু আমাদের কোন কোষের সংখ্যা বেশি থাকে, এক্ষেত্রে কোন কোষের সংখ্যা বেশি থাকে ইয়েলো স্পটের ক্ষেত্রে, আমাদের কোন কোষের সংখ্যা অনেকটাই বেশি থাকে। তো এটা গেল আমাদের যে ব্লাইন্ড স্পট এবং ইয়েলো স্পট। এবারে আমরা একটা টার্মে আসবো, যেটিকে বলা হচ্ছে অ্যাকোমোডেশন বা উপযোজন। অ্যাকোমোডেশন বা উপযোজন ব্যাপারটা কি, না কোনো একটা বস্তুকে দেখার জন্য লেন্স সংকুচিত প্রসারিত করে বস্তুকে দেখার যে ক্ষমতা, সেটাকেই বলা হচ্ছে অ্যাকোমোডেশন। মানে আমরা যেটাকে বলে থাকি, এক কথায় বলতে গেলে আমাদের অনেকটা জুম ইন জুম আউট করার যে পাওয়ার আমাদের চোখের মধ্যে থাকে, খুব সিম্পল টার্মিনোলজিতে বললে সেই বিষয়টাকে আমরা বলছি যে অ্যাকোমোডেশন। এবং এই উপযোজন বা অ্যাকোমোডেশন এই পদ্ধতির দ্বারা কিন্তু আমরা অনেক দূরে কোনো অবস্থিত বস্তু, সেই বস্তুকে খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাই। এই যে ধর্ম, এই ধর্মটাকে বলা হচ্ছে উপযোজন। এবং সাধারণত উপযোজন না ঘটিয়ে, মানে এই লেন্সের সংকোচন প্রসারণ না ঘটিয়ে একজন সুস্থ ব্যক্তি 6 মিটার দূরের কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায়। তো এই 6 মিটারকে বলা হচ্ছে ফার বিন্দু বা দূরবিন্দু, ফার পয়েন্ট বা দূরবিন্দু। এটি হচ্ছে 6 মিটার পর্যন্ত ডিস্টেন্সকে বলা হয়। এবং একজন ব্যক্তি 15 সেন্টিমিটার কাছের বস্তুকে ভালোভাবে দেখতে পান, তো 15 সেন্টিমিটারের দূরত্বকে বলা হয় নিয়ার পয়েন্ট বা নিকট বিন্দু, তার কাছে আনলে দেখতে পান না। এক্ষেত্রে আমি একটা পয়েন্ট বলবো যে এই যে নিকট বিন্দু বা নিয়ার পয়েন্ট, এটি কিন্তু আমাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডিফারেন্স থাকে অ্যাকর্ডিং টু এনসিইআরটি। কিন্তু এটা এনসিইআরটির সিলেবাসে এটা 25 সেন্টিমিটার বলা রয়েছে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু এনসিইআরটি আমি বলছি, এখানে 25 সেন্টিমিটার বলা আছে। তো এই অ্যাকর্ডিং আমাদেরকে দুটো পয়েন্টই জেনে রাখতে হবে, এবং সেই অ্যাকর্ডিং আমাদেরকে কিন্তু এটা করতে হবে। অ্যাকর্ডিং টু অপশন যেটা থাকবে সেটি আমাদেরকে পারফর্ম করতে হবে। সো অ্যাকোমোডেশন ব্যাপারটা কি আমরা সেটা দেখতে পারলাম। এবং এখানে আর একটা প্রশ্ন হয় এই জায়গা থেকে, আমি যেটা বলতে চাইবো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখান থেকে হয় যে একজন সুস্থ ব্যক্তির অ্যাকোমোডেশন পাওয়ার কত। একজন সুস্থ ব্যক্তির অ্যাকোমোডেশন পাওয়ার যদি আমরা বলি, সুস্থ ব্যক্তির অ্যাকোমোডেশন পাওয়ার, যেটিকে ডায়াপ্টার ইউনিটের মাধ্যমে মেজার করা হয়, এই প্রশ্নটাও হয়। একজন সুস্থ ব্যক্তির অ্যাকোমোডেশন পাওয়ার হচ্ছে 4 ডায়াপ্টার। 4 ডায়াপ্টার হচ্ছে একজন সুস্থ ব্যক্তির অ্যাকোমোডেশন পাওয়ার। একজন সুস্থ ব্যক্তির অ্যাকোমোডেশন পাওয়ার হচ্ছে
ফোর্থ ডায়োপ্টার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এইবার আমরা কিছু জিনিসে আসবো, যেটি হচ্ছে যে বিভিন্ন ধরনের রোগ লক্ষণ এবং তাদের যে কিভাবে সেগুলোকে আমরা কিওর করব সেই জায়গাটি। যেমন হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়া হচ্ছে কি না, যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকট দৃষ্টি ঠিক থাকে, অর্থাৎ কাছের জিনিসকে আমরা ঠিকঠাক দেখতে পাই কিন্তু দূরের দৃষ্টিকে বস্তুকে দেখতে অসুবিধা হয়, তাকে বলা হয় মায়োপিয়া বা নিকট দৃষ্টি। এই অপর নামটাও আমাদের মনে রাখতে হবে যে মায়োপিয়ার অপর নাম কিন্তু নিকট দৃষ্টি। কেন কি? কারণ নিকটের দৃষ্টিটা ঠিক থাকে বাট দূরের বস্তুকে দেখতে আমাদের অসুবিধা হয়, সেই কারণে এটাকে আমরা মায়োপিয়াকে নিকট দৃষ্টি বলা হয়। এই প্রশ্নটা হয় অনেক সময় এবং এক্ষেত্রে সংশোধন কি, কনকেভ লেন্স বা অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে মায়োপিয়া এটা ঠিক হয়ে যায়। হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া এই রোগে এক্ষেত্রে কি হয়, নিকট দৃষ্টি ব্যাহত হয়, ঠিক মায়োপিয়ার উল্টোটা কাছের দৃষ্টি, এবং সেই জন্য হাইপারমেট্রোপিয়াকে এর যে অপর নাম সেটাকে দূরদৃষ্টি বলা হয়ে থাকে। দূরের জিনিসকে ঠিকভাবে দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে সংশোধন কি, উত্তল লেন্স বা কনভেক্স লেন্স যুক্ত চশমা ব্যবহার করা। এখান থেকে আমাদের কি ধরনের প্রশ্ন হতে পারে, এখান থেকে অনেক ধরনের প্রশ্নই আসতে পারে যে মায়োপিয়ার ক্ষেত্রে যে ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে যে নিকট দৃষ্টি বলা হয় মায়োপিয়া হাইপারমেট্রোপিয়াকে বা মায়োপিয়া ত্রুটি সংশোধন। মায়োপিয়া যুক্ত ব্যক্তিকে ডাক্তার কি ধরনের চশমার পরামর্শ দেবেন, কনভেক্স লেন্স না কনকেভ লেন্স যুক্ত চশমা, অর্থাৎ উত্তল না অবতল, এই ধরনের বিভিন্ন ভাবে প্রশ্নগুলো এখান থেকে হয়। তো আমাদেরকে যেটা জানতে হবে যে মায়োপিয়া যে রোগটি হচ্ছে, মায়োপিয়াতে আমাদের কি কাছের দৃষ্টিটা ঠিক থাকে কিন্তু দূরের দৃষ্টি আমাদের দেখতে অসুবিধা হয়। আর হাইপারমেট্রোপিয়াতে কাছের দৃষ্টি দেখতে অসুবিধা হয় বা দূরের বস্তু ঠিক থাকে। তো সেই জন্য আমরা মায়োপিয়ার ক্ষেত্রে কনকেভ লেন্স ব্যবহার করছি এবং হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে আমরা কনভেক্স লেন্স যুক্ত চশমা ব্যবহার করছি। পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেসোবায়োপিয়া। প্রেসোবায়োপিয়া এটি সাধারণত 40 বছরের বেশি লোকেদের ক্ষেত্রে দেখা যায়। লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়ার ফলে এই প্রেসোবায়োপিয়া রোগ লক্ষণটি হয় এবং এই প্রেসোবায়োপিয়া বাইফোকাল যুক্ত চশমা ব্যবহার করলে প্রেসোবায়োপিয়া থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। তো যেটা আমাদের আমরা অনেক সময় বা কথায় বলে থাকি যে চোখে আমরা দেখতে, আমাদের বাবা মারা অনেক সময় বা আমাদের জেঠু দাদু ঠাকুমা ওনারা অনেক সময় আমরা দেখেছি যে চোখে চাইলসে এসেছে এরকম একটা কথা বলেন, তো যেটার ফলে দেখতে অসুবিধা হয়। তো দেখবে তাদের ক্ষেত্রে যে চশমাটা দেয়, চশমা ধরো যদি ওভেল শেপ থাকে সেক্ষেত্রে বাইফোকাল এরকম এইটুকু জায়গাতে পাওয়ারটা বর্তমান থাকে, সো বাইফোকাল যুক্ত চশমা ব্যবহার করা হয়। সেই যে রোগ লক্ষণ সেটাকে বলা হয় প্রেসোবায়োপিয়া। এবং তার সঙ্গে সঙ্গে ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া যেটি বলা হয়, এক্ষেত্রে কি হয় যে একদম লেন্সটা পুরো নষ্ট হয়ে যায় যাকে বলে। তো তার জন্য কি হয়, সার্জারি করে যে লেন্সটাতে এটি হয়েছে সেটিকে পুরো সরিয়ে ফেলা হয়। হাই পাওয়ারের উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয় ক্যাটারাক্টের ক্ষেত্রে। এবং প্রেসোবায়োপিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা বাইফোকাল লেন্স যুক্ত চশমা ব্যবহার করছি। তো এগুলো হচ্ছে চোখের বিভিন্ন ধরনের রোগ লক্ষণ এবং তাদের ত্রুটি সংশোধন। তো আশা করি প্রত্যেককে মানব চক্ষু থেকে কি কি ইম্পর্টেন্ট জিনিস আমরা কভার করলাম সেগুলো প্রত্যেককে বুঝতে পেরেছো, এবং তোমাদের মানব চক্ষু বা হিউম্যান আইয়ের পার্ট থেকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তো সঠিক ওয়েতে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনকে চালিয়ে নিয়ে যাও।